আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির দুপুরের বিরতিহীন সংবাদে। শুনছিলেন মার্কেন্টাইল ব্যাংক শিরোনাম। পুরো সংবাদ জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি হাবিবা আফরোজ। জানাবো বিস্তারিত সংবাদ। পরীক্ষা ছাড়াই এইচএসসির ফল প্রকাশ সংক্রান্ত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বিল 2021 জাতীয় সংসদে পাশ হলো। শিক্ষামন্ত্রী জানালেন, শিগগিরই গ্যাজেট প্রকাশ করে ফল জানিয়ে দেওয়া হবে। শিক্ষামন্ত্রী আরও জানান, 4 ফেব্রুয়ারির মধ্যে স্বাস্থ্যবিধি মানার প্রস্তুতি শেষ হলে শিক্ষা প্রতিষ্ঠান চালু হবে। প্রথম পর্যায়ে দশম ও দ্বাদশ শ্রেণী এবং বাকিদের সপ্তাহে একদিন ক্লাস করতে হবে। আতিকা রহমানের রিপোর্টে থাকছে বিস্তারিত। অবশেষে আইন সংশোধন করে সংসদে বিল পাশের মধ্য দিয়ে 2020 সালের এইচএসসির ফল প্রকাশে বাধা দূর হলো, যার অপেক্ষায় আছে দেশের 14.14 লাখ শিক্ষার্থী। স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরীর সভাপতিত্বে একাদশ জাতীয় সংসদের একাদশ এ বছরের প্রথম অধিবেশনের শুরুতেই শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি সংসদে ইন্টারমিডিয়েট অ্যান্ড সেকেন্ডারি এডুকেশন অ্যামেন্ডমেন্ট বিল 2021 পাশের প্রস্তাব করেন। পরে তা কণ্ঠভোটে পাশ হয়। এর আগে বিলের উপর দেয়া জনমত যাচাই বাছাই কমিটিতে পাঠানো এবং সংশোধনী প্রস্তাবগুলো নিষ্পত্তি করেন স্পিকার। স্থায়ী কমিটি কর্তৃক সুপারিশকৃত আকারে ইন্টারমিডিয়েট অ্যান্ড সেকেন্ডারি এডুকেশন অ্যামেন্ডমেন্ট বিল 2021 সংসদে পাশ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। হা জয়যুক্ত হয়েছে, হা জয়যুক্ত হয়েছে, হা জয়যুক্ত হয়েছে। এরপর সংসদ সদস্যদের বিভিন্ন প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী ফেব্রুয়ারিতে শিক্ষা প্রতিষ্ঠান চালু করতে সরকারের পরিকল্পনার কথা জানান। স্বাস্থ্যবিধি মেনে ক্লাস খুলে দেবার জন্য যা যা প্রস্তুতি প্রয়োজন, সেই সমস্ত প্রস্তুতি শিক্ষা প্রতিষ্ঠানগুলো 4 ফেব্রুয়ারির মধ্যে নিয়ে নেবে। জাতীয় পরামর্শ কমিটি আছে, তাদের সঙ্গে তাদের পরামর্শ অনুযায়ী আমরা কোন দিন থেকে খুলব সেটি আমরা ঘোষণা করব। প্রতিদিন শুধুমাত্র দশম এবং দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা তারা প্রতিদিন ক্লাস করবেন, আর অন্যান্য যে ক্লাসগুলো তারা সপ্তাহে হয়তো এই প্রাথমিক পর্যায়ে একদিন করে আসবেন। শিক্ষামন্ত্রী জানান, করোনা ঝুঁকি ও শিক্ষার্থীদের শিক্ষা জীবনের কথা বিবেচনা করে স্বাস্থ্য ও শিক্ষাবিদদের পরামর্শে 2021 সালে পাঠ্যক্রম সাজানো হয়েছে। যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন। আতিকা রহমান, আরটিভি, ঢাকা। শিক্ষা প্রতিষ্ঠান খোলার প্রস্তুতিতে স্বস্তি জানিয়েছেন শিক্ষার্থী অভিভাবকরা। করোনাকালে স্থবিরতা আর বিষণ্ণতা থেকে বের হতে সন্তানদের শিক্ষা প্রতিষ্ঠানে পাঠাতে চান অভিভাবকরা। এদিকে ঝরে পড়া কমিয়ে শিক্ষার্থীদের বিদ্যালয়মুখী করতে মিড ডে মিল সহ প্রণোদনা দেবার পরামর্শ শিক্ষাবিদদের, নয়তো ঝরে পড়ার হার আরও বাড়ার আশঙ্কা থাকবে। মুক্তা মাহমুদের রিপোর্ট। করোনার কারণে প্রায় 11 মাস বন্ধ থাকার পর 4 ফেব্রুয়ারির মধ্যে প্রতিষ্ঠান খোলার প্রস্তুতি শেষ করতে বলেছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর। শিক্ষা প্রতিষ্ঠান খোলার গাইডলাইনে বলা হয়েছে, তাপমাত্রা পরীক্ষা করে ও মাস্ক পরে শিক্ষা প্রতিষ্ঠানে ঢুকতে হবে। বেঞ্চে অন্তত 3 ফুট দূরত্বে বসতে হবে। এরই মধ্যে পরিষ্কার পরিচ্ছন্নতা সহ প্রস্তুতি শুরু করেছে শিক্ষা প্রতিষ্ঠানগুলো। শ্রেণীকক্ষে শিক্ষার্থী কমিয়ে শিক্ষা কার্যক্রম চালু করা হবে। ঢুকতেই আমরা বিশাল একটা স্যানিটাইজার করার জন্য একটা ট্রে রেখেছি। ক্লাসে একই বেঞ্চে আমরা 2 জন বসবো, আমরা সেখানে একই বেঞ্চে 1 জন করার ব্যবস্থা করব, অসুবিধা নাই কোনো। করোনার ক্ষতি পোষাতে স্বাস্থ্যবিধি মেনে শিক্ষা প্রতিষ্ঠান খোলার পক্ষে বেশিরভাগ অভিভাবক। ও স্কুল বলতে পরিচিত হলোই কিন্তু স্ক্রিনের সাথে। ও জানে না যে স্কুল মানে সবার সঙ্গে সরাসরি দেখা হওয়া, ছুটে বেড়ানো, প্রপার ডিস্টেন্স মেনটেন করে ওদেরকে এই জিনিসগুলো শিখিয়ে পড়িয়ে নিয়ে এবং অভ্যস্ত করে স্কুলগুলো শুরু করা যায়। আদতে আসলে সব দিক থেকেই বাচ্চাদের উপকার হবে। তবে করোনার দীর্ঘ বন্ধের পর প্রতিষ্ঠান খোলায় অনেক শিক্ষার্থী ফিরবে না বলে আশঙ্কা শিক্ষাবিদদের। তারা বলছেন, শিক্ষার্থীদের বিদ্যালয়মুখী করতে প্রণোদনা দিতে হবে। তথ্যপাত্র সংগ্রহ করা প্রয়োজন। শিক্ষা প্রতিষ্ঠান খোলার সাথে সাথে কত শিক্ষার্থী আসতে পারলো, কত আসতে পারলো না, কেন আসতে পারলো না, তাদের জন্য সেই অনুযায়ী বিশেষ ব্যবস্থা নেওয়া অত্যন্ত প্রয়োজন। শিক্ষাবিদরা বলেন, পিছিয়ে পড়া শিক্ষার্থীদের জন্য বিশেষ শিক্ষা কার্যক্রম চালু করতে হবে, আর শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের বাড়তি যত্ন নিতে হবে। অভিভাবকদের মধ্যে আস্থা ফিরিয়ে আনতে হবে। মুক্তা মাহমুদ, আরটিভি, ঢাকা। প্রাতিষ্ঠানিক সক্ষমতা স্বাস্থ্যবিধি মানার জন্য।
চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে শেষ মুহূর্তের প্রচারে ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে দিচ্ছেন উন্নয়নের নানা প্রতিশ্রুতি। সকালে চট্টগ্রামের জামাল খান এলাকায় গণসংযোগ করেছেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী রেজাউল করিম চৌধুরী। এ সময় পরিকল্পিত চট্টগ্রাম গড়ার লক্ষ্যে সবাইকে নৌকায় ভোট দেওয়ার আহ্বান জানান তিনি। পুরনো ধারাকে পরিবর্তন করে সবাইকে সাথে নিয়ে টেকসই উন্নয়ন করারও প্রতিশ্রুতি দেন এই প্রার্থী। এর আগে প্রেস ক্লাবে শিক্ষকদের সাথে মতবিনিময় করেন রেজাউল করিম চৌধুরী। এদিকে দুপুরে উত্তর পতেঙ্গা ওয়ার্ডে গণসংযোগ করবেন বিএনপির মেয়র প্রার্থী ডাক্তার শাহাদাত হোসেন। চট্টগ্রামের সিটি নির্বাচনে প্রচার ও সার্বিক বিষয়ে খবর জানাতে সেখান থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী কাজী মঞ্জুর ইসলাম। মঞ্জু, জি, আপনারা জানেন যে আগামী 27শে জানুয়ারি চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে। আর এই নির্বাচনকে সুষ্ঠুভাবে সম্পূর্ণ করার জন্য আজ দুপুরের দিকে প্রধান নির্বাচন কমিশনার চট্টগ্রামে যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে এবং নির্বাচনের যে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা আছেন তাদের সাথে বৈঠক শুরু করেছেন। বৈঠকটি কিছুক্ষণ আগে শুরু হয়েছে। তিনি বৈঠক শুরু হওয়ার আগে কথা বলেছিলেন। তিনি সেখানে বলছিলেন যে নির্বাচনের যে একটি উৎসবমুখর পরিবেশ আছে তা যেন নির্বাচনের শেষ পর্যন্ত বজায় থাকে। এর পাশাপাশি তিনি নির্বাচনের যে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আছেন তাদেরকে তিনি নিরপেক্ষতার সাথে দায়িত্ব পালন করার আহ্বান জানিয়েছেন। এর পাশাপাশি তিনি বলছেন যে যদি নির্বাচন চলাকালীন সময়ে নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের সাথে কোনো অভিযোগের তথ্য আসে তা যেন সঠিকভাবে তদন্ত করে দেখা হয়। তিনি এখন আসলে কর্মকর্তাদের সাথে একটি রুদ্ধদ্বার বৈঠক করছেন। এরপর তিনি সাংবাদিকদের সাথে কথা বলবেন। কিছুক্ষণের মধ্যে হয়তো বা তিনি আবার সাংবাদিকদের সাথে কথা বলবেন। এছাড়া আমরা প্রার্থীরাও কিন্তু শেষ মুহূর্তে এসে তাদের যে প্রচারণা আছে তা চালিয়ে যাচ্ছেন। আজকে সকালের দিকে চট্টগ্রাম জামাল খান এলাকায় আওয়ামী লীগের প্রার্থী রেজাউল করিম চৌধুরী তিনি নির্বাচনী গণসংযোগ করেছেন। অপরদিকে বিএনপির প্রার্থী আর কিছুক্ষণ পর চট্টগ্রামের পতেঙ্গা এলাকায় গণসংযোগ করবেন। এই ছিল আমার কাছে। ধন্যবাদ আপনাকে। চট্টগ্রাম থেকে জানাচ্ছিলেন সহকর্মী গাজী মঞ্জুর ইসলাম। এর আগে চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে প্রশাসনের কর্মকর্তাদের নিরপেক্ষ থাকার নির্দেশ দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার KM নুরুল হুদা। দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউসে নির্বাচনী কর্মকর্তা ও আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে মতবিনিময়কালে তিনি এই আহ্বান জানান। এ সময় তিনি বলেন, নির্বাচনে কোনো প্রার্থী সুনির্দিষ্ট অভিযোগ করলে এই বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে। নোয়াখালীর চৌমুহনী পৌরসভা নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী খালেদ সাইফুল্লাহ নির্বাচনী প্রচারণায় হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। সকালে পৌরসভার 7 নম্বর ওয়ার্ডে মুক্তিযোদ্ধা গাজী আমানুল্লাহ মিয়ার বাড়িতে এই হামলার ঘটনা ঘটে। মেয়র প্রার্থী খালেদ সাইফুল্লাহ জানান, শান্তিপূর্ণভাবে নির্বাচনী প্রচার করতে গেলে হঠাৎ ওয়ার্ড আওয়ামী লীগের সেক্রেটারি মাসুদ ও ইসমাইলের নেতৃত্বে নৌকার ব্যাচ পরিহিত একটি গ্রুপ পেছন থেকে আক্রমণ করে। এ সময় তাকে শারীরিকভাবে হেনস্থা করে দুষ্কৃতিকারীরা এবং একজন মহিলা কর্মীকে বেধড়ক মারধর করে বলেও জানান এই মেয়র প্রার্থী। এই ঘটনার প্রতিবাদে তাৎক্ষণিক স্বতন্ত্র প্রার্থীর কর্মী সমর্থকরা রাস্তায় এসে প্রতিবাদ মিছিল বের করে। সমাবেশে বক্তারা হামলার তীব্র নিন্দা এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। কেবল চাল তেল নয়, বাজারে বেড়েছে চিনি ও আটা ময়দার দামও। প্রতি কেজি চিনি 12 টাকা পর্যন্ত বেড়েছে। আটার দাম বেড়েছে কেজিতে 4 থেকে 6 টাকা। এজন্য খুচরা বিক্রেতারা আমদানিকারকদের দুষছেন, যদিও বরাবরের মতোই মুখ খুলছেন না আমদানিকারকরা। খাদ্য সচিব জানিয়েছেন, বাজার নিয়ন্ত্রণে OMS এর জন্য দ্বিগুণ আটা বরাদ্দ দেওয়া হয়েছে। নিত্যপণ্যের দাম নিয়ে নাজিফ ফরাজির ধারাবাহিক রিপোর্টের শেষ পর্ব আজ। ছবি তুলেছেন শফিকুল আলম ও ফজলুল হক। শিল্প মন্ত্রণালয়ের তথ্য বলছে, বছরে দেশে চিনির চাহিদা 18 লাখ মেট্রিক টন, অথচ দেশে উৎপাদিত হয় মাত্র 60 থেকে 70 লাখ মেট্রিক টন। বাকি সব চিনি আনতে হয় অন্যান্য দেশ থেকে। সম্প্রতি পাইকারি ও খুচরা দুই পর্যায়েই চিনির দাম বেড়েছে। পাইকারি পর্যায়ে 48 থেকে 50 টাকা কেজির চিনি বিক্রি হচ্ছে 62 টাকায়, খুচরা বাজারে 65 থেকে 68 টাকা। অন্যদিকে 66 টাকার প্যাকেটজাত চিনির দাম বাড়িয়ে করা হয়েছে 78 টাকা। 10 টাকা 12 টাকা বেড়ে গেছে সাদা চিনির প্যাকেটটা, আর লুজটা বেড়ে গেছে 5 টাকা বেড়েছে। 2400 থেকে 2500 টাকা ছিল বস্তা, 50 কেজির বস্তা। এখন সেই চিনি বিক্রি করতেছি আমরা 3100 টাকা বস্তা। পাইকারি ও খুচরা পর্যায়ে বেড়েছে আটার দামও। প্রতি কেজি আটা পাইকারি বাজারে বিক্রি হতো 24 টাকায়, এখন তা 29 টাকা, আর খুচরা বাজারে
28 থেকে 30 টাকার আটা বিক্রি হচ্ছে 34 থেকে 35 টাকায়। 1400 টাকার নিচে ছিল বস্তা, কিন্তু সেই বস্তাটাই এখন 1604 টাকা কোম্পানি বিক্রি করে। দাম বাড়ার জন্য আমদানিকারকদের দায়ী করছেন ব্যবসায়ীরা। ভ্যাট ট্যাক্স দিতে হয়, এগুলি দিয়ে বর্তমান যে ইন্টারন্যাশনাল বাজার আছে তাদের 64 টাকার উপরে নাকি তাদের কস্টিং পড়ে। মিল যদি আপনার 63 টাকার নিচে 64 টাকার নিচে না দেয়, তখন আমরা তো আর কম দামে বেচার আমাদের কাছে কোনো সুযোগ থাকে না। কমের কথা আমি বলতে পারবো না, কমের কথা বলতে পারলে একটা মিলাররাই বলতে পারবো। এ নিয়ে আমদানিকারক বড় দুটি প্রতিষ্ঠান মেঘনা গ্রুপ ও সিটি গ্রুপের সঙ্গে কয়েকবার যোগাযোগ করা হলেও কেউই কথা বলতে রাজি হলেন না। এ অবস্থায় বাণিজ্য মন্ত্রী বলছেন, দামের বিষয়টি দেখার দায়িত্ব শিল্প ও খাদ্য মন্ত্রণালয়ের। চিনি ব্যাপারটা আসলে মূলত আমাদের শিল্প মন্ত্রণালয়, তারা এটা কন্ট্রোল করে। আটার ব্যাপারটা আসলে আমাদের মন্ত্রণালয় কন্ট্রোল করি না, এটাও খাদ্য মন্ত্রণালয় দেখে। তবে শিল্প সচিব জানালেন, আমদানি করা চিনির বিষয়ে মন্ত্রণালয়ের করার কিছু নেই। আন্তর্জাতিক বাজারে যেহেতু দাম বৃদ্ধি পেয়েছে সেজন্য হতে পারে, অন্য কোনো কারণ থাকলে বাণিজ্য মন্ত্রণালয় বলতে পারবে। আর খাদ্য সচিব বললেন, বাজার নিয়ন্ত্রণে কাজ শুরু করেছেন তারা। আটার দাম বেশি হলে আমরা তো আটা রেগুলার ওএমএস দিচ্ছি, প্রয়োজনে আমরা আটা আরো বাড়াই দেবো, ওএমএস এর যে সেলটা, তখন তো বাজারটা কন্ট্রোল হবে। দেশে বছরে 60 থেকে 65 লাখ মেট্রিক টন গম লাগে, অথচ উৎপাদন হয় মাত্র 10 লাখ মেট্রিক টনের মতো। বাকি 50 লাখ মেট্রিক টনই আনতে হয় আমদানি করে। নাজিব ফরাইজি, RTV, ঢাকা। ভোজ্য তেলের দাম নিয়ন্ত্রণে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য বন্ধ ও দাম সমন্বয়ে কমিটি করা হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। মন্ত্রণালয়ে ভোজ্য তেলের দাম বৃদ্ধি নিয়ে আমদানিকারক ব্যবসায়ী সহ সব পক্ষের সঙ্গে বৈঠক শেষে এই কথা জানান তিনি। বাণিজ্যমন্ত্রী আরও বলেন, আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়লে দেশেও এর প্রভাব পড়ে। রমজান মাসকে সামনে রেখে প্রস্তুতি নেওয়া হচ্ছে জানিয়ে তিনি বলেন, মানুষ যাতে সব নিত্যপণ্য সঠিক দামে পায় সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থাও নেওয়া হবে। প্রতি মাসে দরকার পড়লে আরও দরকার পড়লে তার মাঝখানেও তারা বসে এর একটা লজিক্যাল প্রাইস হওয়া উচিত, সেটা একটা আইডিয়া তারা দেবে, ফ্লোট করবে, এবং আমরা সেটা নিয়ে কাজ করছি। যতদূর সম্ভব আমাদের পক্ষে আমরা রমজান সামনে রেখে ব্যবসায়ী এবং আমরা একসাথে কাজ করব, যাতে করে দাম সহনীয় মাত্রায় থাকে এবং যথেষ্ট পরিমাণ সাপ্লাই থাকে। বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে মুজিব বর্ষ উপলক্ষে 9 লাখ ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে ভূমি ও গৃহ প্রদান করা হয়েছে, যা পর্যায়ক্রমে আরও এগিয়ে নেওয়া হবে। এমন মন্তব্য করলেন নোয়াখালী 2 আসনের সংসদ সদস্য আলহাজ মোর্শেদ আলম। শনিবার নিজ নির্বাচনী এলাকা নোয়াখালীর সেনবাগ উপজেলা প্রশাসন আয়োজিত মুজিব বর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে ভূমি ও গৃহ প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। মোর্শেদ আলম আরও বলেন, বঙ্গবন্ধু একটি বাংলাদেশ উপহার দিয়ে গিয়েছিলেন, আর তার সুযোগ্য কন্যা শেখ হাসিনা দেশকে বিশ্ব দরবারে প্রতিষ্ঠিত করতে নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। এ সময় প্রধানমন্ত্রীর পরিকল্পনাকে বাস্তবায়ন করতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বানও জানান তিনি। বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকী উপলক্ষে যারা গৃহহীন এবং যারা ভূমিহীন তাদেরকে যাদের গৃহ দেবে এবং ভূমি দেবে, বাড়িঘর করে দেবে, 9 লক্ষ গৃহ তৈরি করে দেওয়ার পরিকল্পনা হাতে নিয়েছেন এবং সেভাবে কাজ হচ্ছে এবং নির্দিষ্ট তারিখের মধ্যেই এটা ইনশাল্লাহ বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা এটা বাস্তবায়ন করবে এবং হস্তান্তর করবে। এইভাবে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর যে স্বপ্ন, ওনার যে পরিকল্পনা, এটাকে আমরা সবাই মিলে বাস্তবায়ন করব। ভূমিহীন 1000-এরও বেশি মানুষ ঘর পেয়েছেন নওগাঁয়। নতুন ঠিকানা পাওয়া এই মানুষদের অনুভূতির কথা জানাতে নওগাঁ থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী আরিফুল হক সোহাগ। সোহাগ, সবশেষ কি পরিস্থিতি রয়েছে সেখানে জানান। ধন্যবাদ হাবিবা আপনাকে। নওগাঁ জেলায় এখন পর্যন্ত প্রথম ধাপে 1056টি পরিবারকে ইতিমধ্যে ঘর হস্তান্তর করা হয়েছে। তো আমি এখন দাঁড়িয়েছি নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলার চান্দাস গ্রামে। তো এই গ্রামে
মহাদেবপুর উপজেলার 34টি পরিবারকে কিন্তু ইতিমধ্যে ঘর তাদের হস্তান্তর করা হয়েছে। আপনারা একটু দেখবেন যে যারা ঘর পেয়েছেন এবং যারা ঘরে নতুন করে উঠেছেন তারা কিন্তু অনেক আনন্দিত এবং উৎসাহিত। আমরা একজন উপকারভোগীর সঙ্গে কথা বলবো যে আসলে আপনার কেমন লাগছে এই ঘর পেয়ে? আমরা ঘরটা ভাই খুব সুন্দর লাগছে, আমাদের মাথা ঠাই ছিল না, আমরা ঠাই পেয়েছি, খুব ভালো আছে আমরা এখন। ধন্যবাদ আপনাকে। আপনারা একটু লক্ষ্য করলে দেখতে পাবেন যে যারা উপকারভোগী রয়েছেন তারা কিন্তু ঘরে ইতিমধ্যে উঠে গেছেন এবং তারা কিন্তু ঘর ধোয়া মোছার যে কাজগুলো রয়েছে সেগুলো কিন্তু কমপ্লিট করে নিয়েছেন। তো এখন পর্যন্ত নওগাঁ জেলায় 1056টি যে ঘর বরাদ্দ করা হয়েছিল তা 18 কোটি টাকার ব্যয়ে কিন্তু জেলা প্রশাসনের পক্ষ থেকে কিন্তু ইতিমধ্যে তা হস্তান্তর করা হয়েছে। হাবিবাই ছিল নওগাঁ থেকে আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ আপনাকে। আরিফুল হক সোহাগ জানাচ্ছিলেন নওগাঁ থেকে। বান্দরবানের আলীকদম উপজেলায় চৈখং ইউনিয়নে বন্যহাতির আক্রমণে 2 যুবক নিহত ও 1 জন আহত হয়েছে। ভোররাতে একদল বন্যহাতি ওই এলাকার কোনো পাড়ার লোকালয়ে হানা দিলে এই ঘটনা ঘটে। নিহতরা হলেন মোহাম্মদ মনসুর আলম ও হুমায়ুন কবির। আহত জুবায়েরকে এ সময় উদ্ধার করে স্থানীয়রা হাসপাতালে ভর্তি করে। পুলিশ ও স্থানীয়রা জানায় 6 থেকে 7টি বন্যহাতির পা লোকালয়ে হানা দিলে তাদের তাড়াতে এই ঘটনা ঘটে। এছাড়া এই এলাকায় বেশ কিছুদিন ধরেই একটি বন্যহাতির দল অবস্থান করছে এবং প্রায় সময়ই লোকালয়ে হানা দিয়ে এলাকার ক্ষতি করছে বলেও জানান এলাকাবাসী। সংবাদ শেষ করব আরটিভি এসএমসির মনিমিক্স পদকের খবর দিয়ে। 5 জন ব্যক্তি ও একটি প্রতিষ্ঠানকে দেয়া হলো আরটিভি এসএমসি মনিমিক্স প্রেরণা পদক 2020। শনিবার সন্ধ্যায় হোটেল সোনারগাঁওয়ের বলরুমে এক জমকালো আয়োজনে পদকপ্রাপ্তদের সম্মাননা ক্রেস্ট প্রদান ও উত্তরীয় পরিয়ে দেওয়া হয়। কাজের এমন স্বীকৃতি দেয়া আরটিভির প্রতি কৃতজ্ঞ সবাই। খান আলমিনের রিপোর্ট। বছর জুড়ে বৈচিত্র্যপূর্ণ সব আয়োজনে ঠাসা থাকে আরটিভির পর্দা। 2018 সাল থেকে যাতে সংযোজন হয়েছে আরটিভি এসএমসি মনিমিক্স প্রেরণা পদক। এবার তৃতীয় আয়োজন, সম্মাননা প্রদান, নাচ, গান আর জাদু প্রদর্শনের বাহারি আয়োজনে সাজানো পুরো অনুষ্ঠান। আরটিভির কর্তা ব্যক্তিরা বলেন, বৈচিত্র্যপূর্ণ সব অনুষ্ঠান নিয়ে কাজ করে আরটিভি, এটি তারই ধারাবাহিকতা। কাজের স্বীকৃতি দিলে মানুষ অনুপ্রেরণা পায় বলে মনে করেন তারা। সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে, কিশোরদের নিয়ে যারা কাজ করছেন তাদের জন্যই আজকে এই অনুষ্ঠান। আমরা আমাদের দায়িত্বের জায়গা থেকে এই কাজটি বিগত বছরগুলিতে যেমন করেছি সেরকম আজকেও সে কাজটি আয়োজন করেছে। এই প্রেরণা পদকের মধ্যে দিয়ে আপনাদের দায়িত্ব আরও বেড়ে গেল। আপনারা আপনাদের কার্যক্রম আরও বেগবান করবেন যাতে বাংলাদেশকে নিয়ে অনেক সামনের দিকে বহুদূর এগিয়ে নিয়ে যাওয়া যায়। মানুষদেরকে জনসম্মুখে তুলে আনতে হবে, তাদের কাজের স্বীকৃতি দিতে হবে, তাহলে সমাজের অন্যান্যরা ভালো কাজ করার অনুপ্রেরণা পাবে। সেই লক্ষ্যেই আরটিভি প্রতি বছর এই ধরনের বিভিন্ন অনুষ্ঠান করে থাকে। শুরু থেকেই প্রেরণা পদকের পৃষ্ঠপোষকতা দিয়ে আসছে এসএমসি। এমন কাজের সঙ্গে থাকতে পেরে গর্বিত তারাও। আমরা এই সমস্ত কার্যক্রমে আপনাদের সহায়তা চাই। আমরা আপনাদের সহায়তা পেয়ে এসেছি এবং আপনাদের এই সহায়তার জন্য আমরা আপনাদের কাছে কৃতজ্ঞ। গুণীজনদের স্বীকৃতির মাধ্যমে দেশের পুষ্টি চাহিদা এবং পুষ্টি ঘাটতি বিষয়ক সচেতনতা বৃদ্ধির জন্য আরটিভি এবং এসএমসির এই যৌথ প্রয়াস সমাদৃত হবে। আজকে আমরা এরকম অনুষ্ঠানে আয়োজন করতে পেরেছি, সবার সাথে মিলে আমরা এই অংশগ্রহণ করতে পারি, অত্যন্ত আনন্দিত এবং আমি কংগ্রেচুলেশন জানাই, আমার অভিনন্দন, আন্তরিক অভিনন্দন যারা আজকে এই মনোনীত হয়েছেন। অতিথিরা বলেন, সবসময় ভালো কাজের স্বীকৃতি দিতে হবে, সে কাজটি করে যাচ্ছে আরটিভি। পদকপ্রাপ্তরা সরকারের পাশাপাশি দেশ গড়ার কাজ করে যাচ্ছে বলে মন্তব্য করেন তারা। যে 5 জন ব্যক্তি পুরস্কার পাবেন তাদেরকে আমার আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন জানাই, কৃতজ্ঞতা জানাই যে আপনারা সরকারের সহায়ক শক্তি হিসাবে দেশ ও জাতি গঠন করার কাজে আপনারা কাজ করছেন। এই আয়োজনের মধ্য দিয়ে আমাদের ঝরে পড়া অথবা বঞ্চিত শিশু অথবা পথশিশু বা ছিন্নমূল অসচ্ছল যারা আছে তাদের জন্য আপনাদের যে উদ্যোগ সেটির জন্য আপনাদেরকে অভিনন্দন জানাই। যে কোনো দেশের সুশীল সমাজের প্রকৃত পরিচয় পাওয়া যায় এই ধরনের ভলান্টিয়ার ওয়ার্ক যেগুলোকে বলে, স্বেচ্ছাসেবী কাজ, তার মাধ্যমে আমি এই জন্য এই সকল ব্যক্তি যারা পুরস্কার পাচ্ছেন তাদের জন্য বিশেষ করে সরকারের স্বীকৃতি এবং
সম্মাননা জানাই। এবছর মোট 5 জন ব্যক্তি ও একটি প্রতিষ্ঠানকে দেয়া হয়েছে আরটিভি এসএমসি মনিমিক্স প্রেরণা পদক। প্রতিষ্ঠান হিসেবে সাংস্কৃতিক সংগঠন বুলবুল ললিতকলা একাডেমি বাফা পেয়েছে সম্মাননা পদক। গাইবান্ধার 1 টাকার মাস্টার খ্যাত লুৎফুর মাস্টার শিক্ষায় অবদানের জন্য পুরস্কৃত হয়েছেন। বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের নিয়ে কাজ করে সৈয়দা মুনিরা ইসলাম পদক পেয়েছেন সমাজসেবায় বিশেষ অবদানের জন্য। এই মানুষগুলোর জন্য একটি ইতিবাচক সমাজ ব্যবস্থা গড়ে তোলার জন্য কাজ করছি। সমাজে যাতে এদের গ্রহণযোগ্যতা বাড়ে, ওরা যেন সমাজে বোঝা হয়ে না থাকে, তারাও যে অনেক কিছু করতে পারে, দেশের উন্নয়নে অনেক অবদান রাখতে পারে, সেই বিষয়টি নিয়ে আমি কাজ করছি। অ্যাথলেট তৈরির কারিগর নড়াইলের দিলীপ চক্রবর্তী ক্রীড়াক্ষেত্রে পেয়েছেন সম্মাননা। খুলনার মুন্ডা সম্প্রদায়ের শিক্ষা বিস্তারে স্কুল প্রতিষ্ঠার জন্য আশিকুজ্জামান আশিক পেয়েছেন পদক। সাইবার বুলিং প্রতিরোধে অ্যাপস তৈরি করে উদ্ভাবনী খাতে সম্মাননা পেয়েছেন সাদাত হোসেন। অনুষ্ঠানে সম্মাননা প্রদানের মাঝে মাঝে পরিবেশিত হয় নাচ আর গান। সালাহ খানম নাদিয়া আর রিদি শেখের নৃত্য পরিবেশনা মুগ্ধ করে দর্শকদের। মিডলিকনার গানে মেতেছে সবাই। আর রাজীব বসাকের জাদু প্রদর্শনী ছিল অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ। খান আলামিন, আরটিভি, ঢাকা। এই সঙ্গে শেষ করছি দুপুরের সংবাদ। দর্শক, করোনা ভাইরাস নিয়ে আতঙ্কিত হবেন না, সতর্ক হন, পরিচ্ছন্ন থাকুন, মাস্ক পরুন, অন্যকে সচেতন করুন। এই সংকট মুহূর্তে প্রয়োজনীয় সব তথ্য নিয়ে আপনাদের পাশে আছে আরটিভি। দুপুরের সংবাদ এ পর্যন্তই। আরটিভির সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 2414 নম্বর ডায়াল করুন। আর মোবাইল ফোনের সংবাদ দেখতে অ্যাপ স্টোর, গুগল প্লে এবং উইন্ডোজ স্টোর থেকে ডাউনলোড করুন আরটিভি অ্যাপস। এছাড়া তাৎক্ষণিক বিনোদন সংবাদ জানতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভিজিট করুন rtvonline.com, facebook.com/rtvonline, youtube.com/rtvdigitals। আর এখন থেকে আরটিভির সব বিনোদনমূলক অনুষ্ঠান দেখতে পাবেন আরটিভি প্লাসে। ধন্যবাদ সবাইকে।